কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আপনারা সকলেই জানেন বাংলা ভাগ নিয়ে যে বক্তব্য ভারতীয় জনতা পার্টির, সেই বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক এই মুহূর্তে চরমে। প্রথমে সেই বিতর্কের সূত্রপাত ঘটেছিল কেন্দ্রীয় মন্ত্রী তথা বাংলার সাংসদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি মন্তব্যে। তিনি উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তিনি বলেছিলেন উত্তর পূর্বের উন্নয়নের জন্য যে পর্ষদ, তার অন্তর্ভুক্ত করা হোক উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে, যাতে কেন্দ্রীয় অনুদান আরও বেশি করে পাওয়া যাবে এবং সেখানে উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে। কিন্তু তিনি বাংলা ভাগের কথা বলেননি বলেই দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তারপরে আমরা দেখেছিলাম তার বক্তব্যকে সমর্থন করেছিলেন বিজেপি নেতা জয়ন্ত রায়। তারপরে আমরা দেখেছি ঝাড়খণ্ডের সাংসদ, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তিনি বলেছিলেন মালদা, মুর্শিদাবাদ, কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ এই 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়া উচিত। তার কারণ মালদা, মুর্শিদাবাদ দিয়ে যে পরিমাণ বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে, তার জেরে জনবিন্যাস বদলে যাচ্ছে। তিনি আজকেও তার এই বক্তব্যে অনড় রয়েছেন এবং নিশিকান্ত দুবের বক্তব্যের পরেই আজকে বিজেপি বিধায়ক, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, তিনি বলছেন তিনি তো একথা 2 বছর আগেই বলেছেন এবং শুধু বলা নয়, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়ে বলেছেন যে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। কিন্তু একথা বলার পরেও আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বক্তব্যের সরাসরি বিরোধিতা করা হচ্ছে না। আজকেও এই বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি রওনা হওয়ার আগে বিমানবন্দরে বলেছেন, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি এবং তিনি নীতি আয়োগের যে বৈঠক, সেই বৈঠকেও যে এই প্রসঙ্গ উত্থাপন করবেন সে কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন বাংলা ভাগ করাকে কেন্দ্র করে চর্চা চলছে, অন্যদিকে নীতি আয়োগে মুখ্যমন্ত্রীর যোগদানকে কেন্দ্র করেও চলছে রাজনৈতিক চর্চা। যখন কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে, সিপিএম এরা যখন এই যে নীতি আয়োগের বৈঠক, সেখানে কেন্দ্রীয় বাজেটে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বঞ্চনার প্রতিবাদে তারা এই নীতি আয়োগের বৈঠক থেকে মুখ ফিরিয়েছেন, তারা বয়কট করছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হয়েও তিনি এই বৈঠকে অংশগ্রহণ করছেন। ফলে সেই বিষয়টি নিয়ে চর্চা চলছে। মুখ্যমন্ত্রী বলছেন বৈঠকে উপস্থিত থেকে তিনি তার রাজ্যের দাবির বিষয়ে সরব হবেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই চর্চা চলছে। তাহলে কি এই যে ইন্ডিয়া জোট, এই বিরোধী জোটের মধ্যে কি তাহলে সমন্বয়ের অভাব, নীতিগত বিরোধ? এই বয়কট না মেনে, বয়কটের সিদ্ধান্ত না মেনে মুখ্যমন্ত্রীর যোগদানের ফলে কি এই ইন্ডিয়া জোটের মধ্যে একঘরে হয়ে যাওয়ার কোনো প্রশ্ন থাকছে? এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বলছেন মঞ্চে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের মুখপাত্ররা। প্রথমেই পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সর্বরী মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, এবং রয়েছেন আশিস কুমার দাস, সিপিএম এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই আলোচনায় যাব, কিন্তু একদম প্রথমে আজকেও যে নিশিকান্ত দুবে বিজেপির ঝাড়খণ্ডের সাংসদ, তিনি তার অবস্থানে অনড় থেকে কি কথা বলেছেন এবং এই বাংলার মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার কি বক্তব্য, এই দুটোই শোনাবো দর্শকদের। প্রথমে जो झारखंड है, झारखंड सरकार तो खैर कुछ कर ही नहीं रही है, लेकिन इसके अलावा जो वेस्ट बंगाल की गवर्नमेंट है, वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में लोगों को जो है विस्थापित करने का एक बड़ा खेल कर रही है। तो आपके पास क्या है, पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद, उसकी हालत खराब हो गई और संथालपना के 6 जिले हैं। तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी। মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র সর্বরী মুখোপাধ্যায়ের কাছে। প্রথমে সুকান্ত মজুমদার, তারপরে এই অনন্ত মহারাজ, নিশিকান্ত দুবে, আজকে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, জয়ন্ত রায়, এরা এতজন মিলে কেউ কেন্দ্রশাসিত অঞ্চল, কেউ আলাদা করা দরকার, বিভিন্ন রকম কথা বলছেন। তারপরেও বিজেপি বলবে যে তারা বাংলা ভাগ চায় না। না না, দেখুন বিষয়টা হচ্ছে যে
কোন পার্সপেক্টিভ থেকে কথাগুলো উঠছে সেই পার্সপেক্টিভটাই যদি আমরা না দেখি এবং সেটা দেখব না বলে পণ করে রাখি, তাহলে তো কথাই বলা যাবে না। কারণ আমরা তো জানি যে বাংলা সৃষ্টির মূলেই ভ্রূণেই রয়েছে দেশভাগের ক্ষত। তাই ওই জাতের লড়াইটাকে ঘুরিয়ে ভাতের লড়াইয়ের দিকে নিয়ে যতই যাওয়া হোক না কেন, আমরা এটা জানি যে লক্ষ লক্ষ না না লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু বাঙালি এক রাতের মধ্যে গৃহহীন হয়ে তারা কিন্তু শরণার্থীর আখ্যা পেয়েছিল। এটা তো ভুলে যাবার মতো নয়। এটা কি ভুলে যাবার, মানে ভুলে গেলাম ওই দিনগুলো, আর দেখবার দরকার নেই। কাঁটাতার পেরিয়ে চলে এসেছি, এখানে এখন বাড়িঘর হয়ে গেছে, তাই পেছনটা মনে রাখারই দরকার নেই। কেন এসেছিলাম ঘরের ছোট মেয়েটাকে ধর্ষিতা দেখে ঘরের ছেলেটার লাশ পেরিয়ে আমি আপনার একটা যুক্তিও খণ্ডন করছি না, আমার একটাই বক্তব্য, তার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করে বাংলাটাকে ভাগ করতে হবে। আমার কথা হচ্ছে যেভাবে বারবার বলা হচ্ছে, যেভাবে জনবিন্যাস বাড়ছে, সেইটা একটা কোথাও অ্যালার্মিং জায়গা হচ্ছে। বিএসএফ ওখানে কি করছে? আরে কি মুশকিল, ৭৪টা আউটপোস্টের জন্য জমি চেয়েছে নবান্নতে গিয়ে কিছুতেই আর জমি দেয়া গেল না, তাই না? যাতে বাংলাদেশ বর্ডারগুলোকে প্রপারলি ফেন্সিং করা যায়, ও আউটপোস্ট করা যায়, তার জন্য কিছুতেই জমি দেয়া গেল না। বারবার বলা সত্ত্বেও, বারবার কেন্দ্রীয় সরকার থেকে নবান্নে বারংবার, তারপরেও ৭৪টা আউটপোস্ট, তার জন্য জমি দেয়া গেল না রাজ্য সরকারে। 50 কিলোমিটার ভেতরে এসে বিএসএফ কাজ করতে পারে, তারপরেও কাজ করে যাচ্ছে না। দেখুন, আপনারা যদি মনে করবেন যে হিন্দু বাঙালি হোমল্যান্ড তৈরি হোক বা না হোক, তাদের আবার নতুন ঠিকানায় পাঠাবার জন্য বদ্ধপরিকর হয়ে এটা পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো, তাহলে তো হিন্দু বাঙালিকে রক্ষা করবার জন্য কাউকে না কাউকে কথা বলতেই হবে। বেশ, বলতেই হবে কাউকে না কাউকে। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন বিজেপির এই বক্তব্যকে? কারণ এখানে একটা প্রশ্ন উঠছে যে সরাসরি বলা হচ্ছে যে নবান্ন জমি দেয়নি। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে নানা রকমের ছেদো কথা বলে কোনো লাভ নেই। প্রথম কথাই হচ্ছে যে বিজেপি পরের পর ইলেকশনে হেরে এখন তারা নানা ধরনের আগুন নিয়ে খেলা করছে এবং এটা সত্যিকারের ভয়ঙ্কর খেলায় নেমেছে যে এক একটা জায়গায় যেখানে তাদের কোনো অস্তিত্ব রক্ষা করা যাচ্ছে না সেখানে তাদেরকে ভাগ করে দিয়ে তাদের অন্তত একটা ছোট্ট জায়গা নিয়ে সেখানে তারা অবস্থান করুক। আপনি বলুন তো, বাংলাদেশ থেকে মুসলিমরা বলছে ঢুকছে, আরে তা ঢোকে যদি তাহলে বিএসএফকে ইয়ে করো। বিএসএফ তো বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে সেখানে কাজ করছে, সেখানে তো তারা টেরিটোরিয়াল আর্মি হিসেবে সেখানে তারা পোস্টিং হয়ে আছে, সেখান থেকে লোক ঢুকছে কি করে? লোক তো আর এমনি এমনি ঢুকতে পারে না। তাহলে বিএসএফকে প্রথম দায়ী করতে হয় সব জায়গা থেকেই, যে প্রতিটি জায়গা থেকে 50 কিলোমিটার ভেতরে তো এখন ভেতরে তো ঢুকেই যেতে পারে, তারা বাড়ি বাড়ি যেতে পারে চেক করার জন্যে। সেটা মানে না করে তারা এখন এটা কিছুই না, এটা হচ্ছে বাংলা মানে যেহেতু উত্তরবঙ্গে তাদের দেখা যাচ্ছে যে 8টার মধ্যে 7টা সিট তারা পেয়েছে, সেই জন্য তারা ভাবছে উত্তরবঙ্গকে নিয়ে আমরা আলাদা একটা, তার সাথে আর কয়েকটা স্টেটকে নিয়ে আমরা মানে একটা আলাদা স্টেট তৈরি করি, তাতে আমাদের আরেকটা মানে বিজেপির এই সংখ্যা, রাজ্যের শাসন করার সংখ্যাটা বাড়বে। আপনি বলুন তো, এদের নিজেদের মধ্যেই তো বিভেদ রয়েছে। এখানে অনন্ত মহারাজ বলছেন যে কুচবিহার, আমি কোনো বাংলা ভাগ বলিনি, আমি বলেছি কুচবিহারকে আলাদা রাজ্য দেয়া হোক। আবার ওখানে নিশিকান্ত দুবে বলছে যে ইউনিয়ন টেরিটরি, নিজেদের আগে ঠিক করুক। আর এইসব কথাগুলো লাইমলাইটে আসার জন্য বলা, এটা বাস্তব করা খুব কঠিন ব্যাপার, এর জন্য তীব্র আন্দোলন শুরু হয়ে যাবে। বেশ, আমরা দেখলাম আজকে এই বিষয়ে মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? সংসদে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আবার সোমবার দিনও এই প্রসঙ্গ উত্থাপন হবে বলেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। আজ সকালেও বলেছি, আজকে সকালে আপনারা যারা খবর রাখেন তারা জানেন যে 11টার সময় আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি। 12টার সময় বলতে দিয়েছিল, একটু বলতে দেওয়ার পরেই বন্ধ করে দিল। তারপরে আমরা চেঁচামেচি করেছিলাম, আমরা আমাদের স্লোগান দিয়েছিলাম, নিচেও নেমেছিলাম। তাই জন্য হাউস 40 মিনিটের মতো অ্যাডজনমেন্টও হয়েছিল। তো আবার সোমবার দিন ইস্যুটা তুলব, আবার সোমবার দিন এই প্রসঙ্গ উত্থাপন করা হবে। আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাসের কাছে। এই যে বিষয়টি, আপনাদের কি মনে হয় বাজেট বঞ্চনা করা হয়েছে এই বাংলায়, সেটা কংগ্রেসেরও অভিমত।
তাহলে সেই জায়গা থেকে নজর ঘোরাতেই কি হঠাৎ করে ভাতের বদলে জাতের কথা উঠে আসছে বিজেপির মুখে? আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? এই জাত নিয়ে রাজনীতি তো বিজেপি সবসময় করছে, এটা নতুনত্ব কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একের পর এক ইলেকশনে যে ভরা ডুবি বিজেপি সেই, এবং সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে আজকে 240-এ গিয়ে আটকে যাওয়া, একটা আলোচনার প্রেক্ষাপটে তো থাকতে হবে, আলোচনায় ভেসে থাকতে হবে। এই আলোচনায় ভেসে থাকার জন্যই এই এত কিছু, এবং এই নিয়ে আলোচনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজেই বললেন, আমাকে বলতে হবে না, নিশিকান্ত দুবে যে বলছে মালদা, মুর্শিদাবাদ, কাটিহার, মানে বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা জায়গা থেকে কিছু স্টেটকে, কিছু জেলাকে নিয়ে, ডিস্ট্রিক্টকে নিয়ে তারা বলছে একটা কেন্দ্রশাসিত মানে ইউনিয়ন টেরিটরি করবে। ঠিক আবার সেইভাবেই আমরা এবার সুকান্ত মজুমদারের মুখে শুনছি আমরা উত্তর পূর্ব যে পরিষদ, সেই উত্তর পূর্ব পরিষদের অন্তর্ভুক্ত করবে। আবার আজকে গৌরীশঙ্কর দেবের মুখে শুনলাম যে উনি বলছেন যে আবার ইয়ের কথা, একসাথে করে একটা কেন্দ্রশাসিত রাজ্য করা। তার মানে এরা নিজেরাই একমত হতে পারছে না আদতে এরা কি করতে চাইছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনন্ত মহারাজ, যাকে গ্রেটার কোচবিহারের দাবিতে যিনি এত বেশি সরব ছিলেন, আজকে যেই তৃণমূল কংগ্রেস, আজকে মমতা ব্যানার্জি আজকে এই উত্তরবঙ্গকে আলাদা করার জন্য যে সমালোচনা করছে, আমরা যদি বলি এটা টোটালটাই একটা প্ল্যান মাফিক হচ্ছে এবং একটা মানে প্ল্যান মাফিক এটাকে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে। তার কারণ এই জন্য বলছি, আপনার মনে আছে কিনা জানি না, আপনি আর্কাইভটা দেখতে পারবেন, জুন মাসে এই গ্রেটার কোচবিহার করার যেই কথা বলেছিলেন, বাংলাকে বিভক্ত করার কথা যে বলেছিলেন এই অনন্ত মহারাজ, তার সাথে গিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দেখা করে সাক্ষাৎ করে এসেছিলেন এবং বৈঠক করে এসেছিলেন। এবং তারপরে আমরা কি দেখেছি, এই উত্তরবঙ্গে যার হাতে অমিতাভ মালিকের রক্ত লেগে আছে, যে কিনা খুনি, যে কিনা দেশদ্রোহী নামে পরিচিত, তার সাথে 2021 আগে তিনি বিজেপির সাথে ছিল বিমল গুরু, 2021-এ জোট করেছে তৃণমূল কংগ্রেসের সাথে। তাহলে এইটা একটা পূর্ব পরিকল্পিত একটা প্রজেক্ট মনে হচ্ছে না? বাকিরা কে কিভাবে ভাবছেন? আপনার যে ব্যাখ্যা সেটাও আমরা শোনালাম দর্শকদের। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো, সিপিএম এর ব্যাখ্যাও শুনবো, এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া শুনবো। ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো সিপিএম এর মুখপাত্র আশিস কুমার দাসের কাছে। আজকে এই যে ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের এই সমস্ত বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি মানে বাজেট বঞ্চনা থেকে নজর ঘোরানোর একটা প্রচেষ্টা, এরম জাতের রাজনীতি করে, নাকি অন্য কিছু? সেটা হচ্ছে প্রথমে পরিষ্কার করে বলি যে এই বিজেপির এই যে পরিকল্পনা, যেটা আজকে আমরা বিভিন্ন নেতাদের মুখ থেকে শুনছি, এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যতটা বিরোধিতা করা যায়, যে লেভেলে গিয়ে বিরোধিতা করা যায়, বলতে পারেন বিজেপির প্রতিনিধি যে আমরা তো রাজ্যে শূন্য, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও যতজন মানুষ আমাদের সমর্থন করে তাদেরকে নিয়ে এটার বিরোধিতা করব, এটা পার্টির অবস্থা, পরিষ্কার অবস্থা। দ্বিতীয়ত, সর্বরী ম্যাডাম বলছিলেন পার্সপেক্টিভ। আরে 47-এর পার্সপেক্টিভ নিয়ে আপনি আজকে বসে থাকবেন, আজ 2024, তাহলে তো আপনি পিছতেই থাকবেন। মানে যখন কলোনিয়াল পিরিয়ডে বিজেপির যে রাজনৈতিক অবস্থান, তো আপনি তাহলে ওই পার্সপেক্টিভে গিয়ে আলোচনা করলে তাহলে বিজেপি কোথায় দাঁড়াবে আজকের দিনে ভারতবর্ষে? কোথায় দাঁড়াবে? 2, আপনি জাতি গণনা করছেন না কেন? জাতি গণনা করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার সারা দেশে হিন্দু, মুসলিম বা হিন্দু ধর্মের মধ্যে যে জাতিগত অবস্থান কোথায় রয়েছে সেটা কিন্তু আপনি করছেন না। আপনি অনুপ্রবেশের বর্ডারে জমি দিচ্ছেন না, সমালোচনা করলেন সঙ্গত, কিন্তু জাতি গণনা আরো বড় বিষয়, সেটার দিকে আপনাদের নজর নেই। 3 নম্বর যে কথাটা, আপনি এলাকাগুলোর দিকে তাকান, মালদা, মুর্শিদাবাদ, কাটিয়ার, কিষানগঞ্জ, পূর্ণিয়া, জায়গাগুলো বুঝতে পারছেন যেখানে বিজেপির একটুও কোনো মানে পলিটিক্যাল আইডেন্টিটি নেই, পলিটিক্যাল জায়গা নেই। এই জায়গাগুলোকে লোকেট করার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা, ওই যে উনি তো গোড়াতেই বলে দিলেন যে জাতের লড়াই থেকে যতই ভাতের লড়াইয়ের দিকে মানুষ যেতে চাক না কেন, আমরা ওই জাতের লড়াইতেই থাকবো। বেশ পরিষ্কার বললেন। আমি এই যে জায়গাটা থেকে আমি আপনার কাছে আসবো, শুভেন্দু অধিকারী বা রাজ্য বিজেপি, আপনারা বলছেন আপনারা বাংলা ভাগ চান না, এবং সেই জায়গা থেকে নিশিকান্ত দুবের বক্তব্যের বিরোধিতা করেন কি না? আমি একটা আশিস দাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আর কি, মানে জানতে চাই, যেহেতু
সেটা হচ্ছে যে আশিসদা বললেন এক্ষুনি যে আমরা ভাতের লড়াইটাকে জাতের লড়াইতে রাখতে চাই, 100 বার চাই, কারণ দেশটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই। একদম মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, দাশগুপ্ত, ঘোষ, সেন, আরো যারা যারা তাদের এক রাতের মধ্যে এপারে চলে আসতে হয়েছিল। একদম ধানের গোলায় ধান ছিল, পুকুরে মাছ ছিল, গোয়ালে গরু ছিল, দুধ ছিল, সব ছিল। শুধুমাত্র জাতের ভিত্তিতে তাদেরকে চলে আসতে হয়েছিল। এবং আসার পরে আমরা দেখেছিলাম যে ওপার থেকে যে মানুষগুলো এপারে এসে পৌঁছেছিল তাদের সম্পত্তিগুলোর কি সদ্গতি হয়েছিল, আর এপারে যে সকল মুসলমান মানুষ তারা ওপারে চলে গেছিলেন তারা তখন দেখা গেছিল যে এখানে এখানে সম্পত্তি বোর্ডের আয়ত্তে চলে গেছে। আমি আশিসদাকে একটা কথা জিজ্ঞেস করছি, যখন হুমায়ুন কবির বলছেন যে আমরা মুর্শিদাবাদের 70% ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, আশিস দ্বারা কেন তখনও কোনো প্রতিবাদ করেন না? এটা প্রতিবাদ করা উচিত কেন করেন না? আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। নিশিকান্ত দুবে বা গৌরীশঙ্কর ঘোষ এই যে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছেন, বিরোধিতা করেন কি করেন না? দেখুন, নিশিকান্ত দুবে যেটা বলছেন যে যেখানে নিশিকান্ত কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া উচিত, আপনি আমাকে বলতে দিলে আমি উত্তর দেব। না না, আমাকে বলতে দিলে আমি সোজা প্রশ্ন না, এটা সোজা এভাবে উত্তর দেওয়া না। কথাটা হচ্ছে কোন পার্সপেক্টিভে উনি বলছেন। উনি গোড্ডা যে অঞ্চলের উনি সাংসদ, সেই অঞ্চলে আমরা সেই 75 বছরের অমৃতকাল কেন পালন করছি? আমরা তো 47 পড়ে থাকবো। আপনি কথাটা শুনবার ধৈর্যও তো রাখছেন না দাদা। গোড্ডা যে অঞ্চলের সাংসদ নিশিকান্ত দুবে, সেখানে 36% সাঁওতাল প্রজাতির মানুষ ছিলেন। এখন দেখা যাচ্ছে সেখানে 26% নেমে এসেছে। 10% যে কমেছে, সেটা কমেছে কেন কমেছে? তার কারণ বিয়ে করছে যারা, তারা মুসলিম পরিবারের থেকে বিয়ে করে ধর্মান্তরিত হচ্ছে। আজকে বলেছেন আজকে দিনে রাজনীতি তিনি কি বলেছেন আমরা দূরভিসন্ধি চলছে এখানে, পশ্চিম বাংলাদেশ বানাবার চাইছে। এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। আমি আসবো বাণীব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে খুব স্পষ্টভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বলছেন যে তার এই মুহূর্তে সেখানে জনবিন্যাসটা বদলে যাচ্ছে, লোকে কে কাকে বিয়ে করবে সেই জন্য জনবিন্যাস বদলে যাচ্ছে। কি ভয়ঙ্কর কথাটা চিন্তা করুন। আমরা ভয়ঙ্কর কথা বললেন, ভয়ঙ্কর মানে 10% মানুষ কমে একটা জাত বক্তব্যটা শুনি আপনি, আমি আপনাকে বলতে দিয়েছি। হ্যাঁ, ভয়ঙ্কর কথাটা হচ্ছে 2014 থেকে 2023 অবধি যে রেজিমটা ছিল, সেই রেজিমটা যে পরিবর্তন হয়েছে সেটা ভুলে যাচ্ছেন। এখন কিন্তু ওনারা আর সংখ্যাগরিষ্ঠ নন, ওনারা স্ক্র্যাচের ওপর ভর করে সরকার চালাচ্ছেন। ওনাদের জনগণ ওনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আপনি মাছ খাবেন না মাংস খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। আজকে এখন শোনা গেল যে ওনারা কে কাকে বিয়ে করবে সেটাও ওনারা ঠিক করে দেবেন। আজকে কেন এই চিন্তা ভাবনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এই বিষয়ে এই আলোচনাতে ফিরে আসবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে ভারতীয় জনতা পার্টির যে অবস্থান ছিল যে কে কার সঙ্গে বিয়ে করছে সেই কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে, ধর্ম পরিবর্তন হয়ে যাচ্ছে, যাকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস উভয়ই একটা ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন। আসবো সিপিএম এর কাছে। আশিস কুমার দাস, আপনি কিভাবে দেখছেন? সেটা হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে উনি আমার কাছে কতগুলো প্রশ্নের উত্তর চেয়েছেন। একটাই প্রশ্নের উত্তর চেয়েছি যে হুমায়ুন কবিরের। আপনাকে বলছি 47 সালে আপনি তো নিশ্চয়ই পার্টিশনের ইতিহাস আপনি তো ভালোই জানেন, কারণ কটা বাড়ি ভাঙা হয়েছে, কটা গরু এসছে, কটা কি হয়েছে আপনার মুখস্থ, মানে আপনি জানেন। মুর্শিদাবাদ 47-এ ভাগ হয়ে কোথায় গেছিল আপনি এটাও জানেন। মুর্শিদাবাদ কিন্তু ভাগ হয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের ইচ্ছেতে আমাদের দেশে রয়ে গিয়েছিল। সেটা কি আমি জানি না, কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন না রাষ্ট্রবাদী মুসলিম, তাহলে কি ওরা কি 47-এ রাষ্ট্রবাদী মুসলিম ছিল, সেই জন্য আমার দেশে রয়ে গিয়েছিল? এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল। দ্বিতীয় যেটা, বাংলাদেশ হয়ে যাচ্ছে কিভাবে? আপনি বারবার আমরা যেটা বলছি, সীমান্তরক্ষীটা কাদের? বাংলাদেশ যদি সত্যি আপনার কথা মতন হয়ে যায়, তাহলে সীমান্তরক্ষীর ব্যর্থতাটা আগে আপনি স্বীকার করুন যে তারা ব্যর্থ বলে আজকে আপনার স্টেটমেন্ট অনুযায়ী বাংলাদেশ হয়ে যাচ্ছে। 3 নম্বর যেটা, আদিবাসী প্রেম এত, মানে আমাদের দেশের রাষ্ট্রপতি কিন্তু একজন আদিবাসী মানুষ, শ্রদ্ধেয় মানুষ, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রাখেন, নিজে চেয়ারে বসে। প্রেম যদি দেখাবেন সমমনোভাবাপন্ন, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে আদিবাসীদের উপর অত্যাচারের সংখ্যা সর্বাধিক। আমরা এই আলোচনায় এই প্রত্যেকেরই বক্তব্য শোনালাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব, তা হচ্ছে নীতি আয়োগের বৈঠক। যে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যোগ দিচ্ছেন, যেখানে যোগ দিচ্ছেন না অনেকগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেসের শাসিত আমরা দেখেছি যেমন তেলেঙ্গানা, তার পাশাপাশি হিমাচল প্রদেশ, অন্যদিকে আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশ, তারা যেমন যোগ দিচ্ছেন না, অন্যদিকে ডিএমকে, তামিলনাড়ুর ডিএমকে নেতা এমকে স্ট্যালিন যোগ দিচ্ছেন না আম আদমি পার্টির ভগবন্ত মান, কেরলের পিনারাই বিজয়ন, এরাও যোগ দিচ্ছেন না। এবং সেই জায়গাতে দাঁড়িয়েই আমরা দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রওনা দিয়েছেন, সেখানে পৌঁছেও গিয়েছেন। আগামীকাল তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে হেমন্ত সোরেনও নাকি সেই বৈঠকে উপস্থিত থাকবেন। ফলে ইন্ডিয়া জোটের মধ্যেই 2 মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন, বাকি মুখ্যমন্ত্রীরা যোগদান করছেন না। কংগ্রেসের কাছে প্রশ্ন, এটা কি নীতিগত বিরোধ নয়? কিসের নীতিগত বিরোধ? কারণ এটা তো কোনো নৈতিকভাবে যদি আপনি বলেন যে এটা একটা জোট, সেটা তো জোট না, এটা একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে এসে বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার জন্য এখানে বসে আপনাদের দল কেন যোগ দিতে বারণ করেছে? আপনাদের দলের মুখ্যমন্ত্রীদের বাজেটে বঞ্চনা হয়েছে বলে হয়েছে। হ্যাঁ, সেই জন্যই বলেছে কেসি বেণুগোপাল বলেছেন যে শেষ করতে দাও। হ্যাঁ, আমি বলছি কেসি বেণুগোপাল বলেছেন আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করবেন না, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করছেন। কংগ্রেস কিভাবে দেখে? আমি এবার বলি যে আমার কথাটা শেষ করি। সর্বরিদি যে ভয়ঙ্কর কথা এখানে বসে বললো, কে কাকে বিয়ে করবে, আদিবাসীর সঙ্গে কথাটাকে ভীষণ ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তাই করেন আপনারা। না যাই হোক, দিন আমি আপনার বলার সময় বলিনি, আমি আপনার বলার সময় বলিনি। আপনি বলেছেন দিদি, চিৎকার করে বলেছেন, চিৎকার করে যে আপনি ভয়ঙ্কর কথা বলছেন, না বলেছেন, সেটা বলেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে জাতি ধর্মকে যেভাবে ইন্ডিকেট করে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, একটা ভয়ঙ্কর রাজনীতি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেসি বেণুগোপাল যেমন বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আশা করেন তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। তিনি যদি যাবেন মনে করেন, তিনি তো এতদিন নীতি আয়োগের কোনো বৈঠকে যাননি। তিনি বলেছেন তারা ডিপ্রাইভ, তাই জন্য তারা নীতি আয়োগের বৈঠকে যায়নি। এখন হয়তো সেটিং ঠিকঠাক আছে, তাই জন্য সেটিং অনুযায়ী ভাইপোকে বাঁচানোর জন্য হয়তো নীতি আয়োগের বৈঠকে যাচ্ছে। তা কি করা যাবে সেখানে? তারা জোট ধর্ম যদি রক্ষা না করে, তাহলে সেই সেটিং মেনটেন করতে গিয়ে তারা তিনি যাচ্ছেন। অর্থাৎ শরিকদের মধ্যে সমন্বয়ের অভাব, শরিকদের মধ্যে সমন্বয়ের অভাব না। আবার বলছি, বিজেপি বিরোধিতায় আমরা সবাই এক, কারণ এইটা একটা প্ল্যাটফর্ম, ইন্ডিয়াটা একটা প্ল্যাটফর্ম। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বার্থে নয় ব্যক্তিগত স্বার্থে যাচ্ছে। আজকে যদি আপনি যদি আজকে এই কথাটা বলেন, তাহলে আমি বলি কালকে উত্তরবঙ্গে ময়নাগুড়িতে আমাদের মানিক রায়কে মেরে ফেলা হয়েছে, তৃণমূলের লোকেরা মানে দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে পিটিয়ে নৃশংসভাবে খুন করেছে। আর সারা ভারতবর্ষে গিয়ে ইন্ডিয়া জোট করবে দিল্লিতে গিয়ে, আর পশ্চিমবঙ্গে আমাদেরকে মারবে, তা কিন্তু হতে পারে না। সিপিএম কিভাবে দেখছেন এই ইন্ডিয়ার জোটের অন্দরে কি এটা মানে সমন্বয়ের অভাব?
সেটা হচ্ছে দেখুন একটা কথা, মানে মমতা ব্যানার্জির একটা কথা শুনছিলাম যে এটা যদি আগে বলতো তাহলে ভেবে দেখতাম। তার মানে কোথাও একটা কমিউনিকেশনের অভাব তো রয়েছে, কারণ হয়তো আগে জানলে উনি সিদ্ধান্তটা পাল্টাতেও পারতেন। যদি সিদ্ধান্ত পাল্টাতেন তাহলে আপনি যে জোটের কথা বলছেন সেই জোটের প্রাসঙ্গিকতার যে প্রেক্ষিতে হয়েছিল সেটা আরও বেশি শক্তিশালী হতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে বাজেটটা হলো, এই বাজেটটা আসলে কার হলো? এই বাজেটটা তো চন্দ্রবাবু নাইডুর বাজেট, সে তো নয় হলো নীতিশ কুমারের বাজেট। তো এই বাজেটে যেভাবে মানে এই বিজেপি সরকার এই তারপরে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদান, কি মনে হয় মানে কি কারণে তিনি যাচ্ছেন, তার বক্তব্য তিনি, আচ্ছা আমরা নীতি আয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা একবার দর্শকদের শোনাই, তারপরে এই আলোচনায় আরো সুবিধা হবে সিপিএম এর বক্তব্য রাখতে। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। সকলের জন্যই কথা বলবেন এই নীতি আয়োগের মঞ্চে। বাংলার হয়ে কথা যদি বলেন আমার রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী, সেটাকে আমি রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে সমর্থন করব। কারণ আমি কি চাইবো বাংলা বঞ্চিত হোক? নিশ্চয়ই চাইবো না। এবং বাজেটে যেভাবে বঞ্চনা করা হয়েছে, চান যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন এটা ঠিক করছেন বলে মনে করেন? বাংলার স্বার্থে যদি যান, বাংলার উন্নয়নের স্বার্থে যদি যান, সেটা যদিও বাংলার উন্নয়ন কিভাবে হয় আমরা সেটা জানি, মূল উন্নয়ন কোথায় হয়, সেই মূল উন্নয়নের টাকা পয়সা কোথায় যায় সেগুলো আমরা জানি, কিন্তু যদি সার্বিকভাবে সাধারণ মানুষের উন্নতির জন্য যান তাহলে সেটাকে সাধারণ নাগরিক হিসেবে আমার তো আজকে সিপিএম বলছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে যান তাহলে সেটা সঠিক কাজ করছেন, কংগ্রেস বলছে এটা যাচ্ছেন ব্যক্তিগত স্বার্থে যাচ্ছেন। আমরা দুটো জায়গায় দুরকম আমরা দেখতে পেলাম। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, অবশ্যই বিজেপির কাছে যাবো এই বিষয়ে, তারা আমি আসবো আগে তৃণমূল কংগ্রেসের কাছে। আপনাদের ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদের বক্তব্য সম্পর্কে আপনার কি অভিমত? না দেখুন, এটা হচ্ছে আমাদের বিরোধী জোট হচ্ছে এগেনস্ট বিজেপি। আমরা সকলেই এক জায়গায় হয়েছি বিজেপিকে উৎখাত করার জন্য। প্রত্যেকটা দলের আলাদা আলাদা ইডিওলজি, আলাদা আলাদা পন্থা আছে, তারা তাদের সেই পন্থা নিয়ে চলবে এবং তারা এক জায়গায় জোট হয়েছে। যেমন এমার্জেন্সির সময় কংগ্রেসকে সরাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার নীতি আয়োগে গিয়ে আসছি যেমন এমার্জেন্সির সময় জনসংঘ থেকে শুরু করে জনতা পার্টি সব এক জায়গায় হয়েছিল, ঠিক সেইভাবে এক জায়গায় হয়েছিল, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইয়ে ছিল। পরে তারা একসাথে সমস্ত পতাকা ফেলে দিয়ে জনতা পার্টি তৈরি করেছিল। তেমনি এখানেও যখন এই বিরোধী ফ্রন্টটা যখন একটা কমন মিনিমাম প্রোগ্রামের মধ্যে আসবে তখন কিন্তু আর এটা থাকবে না। কিন্তু এখন প্রত্যেকের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে, সেই অনুযায়ী চলবে। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই সবাই একসাথে করবে এবং মমতা ব্যানার্জিও তাই করবেন। আজকে চিন্তা করুন 65 বছরের একটা প্ল্যানিং কমিশন, যে প্ল্যানিং কমিশনের একটা যেটাতে আর কি নেহেরুর এই 65 বছরের প্ল্যানিং কমিশনে যে তো হয়েছে কাজ, সেই কাজের রেজাল্ট আমরা দেখেছি। কারণ কি হতো, সেখানে 5 বছরের একটা প্ল্যানিং তৈরি হতো, সেই প্ল্যানিং অনুযায়ী ভবিষ্যতে কাজ হতো। আর এই ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটাকে ভেঙে দিয়ে এটা একটা করালো। এর কি, এর কোন রকম কোনো কারোর থেকে কোনো ভয়েস নেওয়া হয় না, কারোর বিরোধীদের কোনো ভয়েস নেওয়া না, নিজেরা একটা তৈরি করে ফেলে দিল, তার উপরে কাজ হচ্ছে। আপনি বলুন তো 15 সালে তৈরি হয়েছে, আজকে 10 বছর হতে চললো, এই কি কাজ হয়েছে বিজেপি? না, আমি প্রথমে দুটো কথা বলবো। এক হচ্ছে যে সুস্মিতা দিদের বলবো আর কি, যা শুরুটাই বলেছিলেন যে 240 পেয়ে গিয়ে কথা, যারা 99 পেয়েছে তারা 240 যে পেয়েছে তার প্রতি কি এভাবে বলতে পারে না যেটা বলছেন। আচ্ছা, আর দুই হচ্ছে না কে কত বলছে সেটা কথা নয়, আপনার বলার জায়গা থেকে। আর একটা কথা হলো যে যেটা বারবার বলা হচ্ছে এখানে, যে নীতি নিয়োগে মাননীয় মুখ্যমন্ত্রী, নীতি আয়োগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, 100 বার যাবেন। তার কারণ নীতি আয়োগের বৈঠকে এটা করাটাই তো সঙ্গত। এখন কথা হচ্ছে যেটা দিদি বললেন যে জোট কোথায়, এটা তো প্ল্যাটফর্ম। প্রথমে ছিল জোট, দারুণভাবে জোট,
সেটা এখন কাজের জায়গায় হয়ে গেল শুনলাম। এই যে নীতি আয়োগের যে প্ল্যাটফর্ম, ইন্ডিয়া জোটের যে প্ল্যাটফর্ম এবং নিজেদের নীতি আয়োগ, এই দুটো বিষয় নিয়ে ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন এবং সেই বৈঠকে উপস্থিত হলে একটা প্রশ্ন যেমন উঠছে যে কংগ্রেস বলছে সেখানে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই এই নীতি আয়োগের বৈঠকে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগদান করে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে একঘরে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? কংগ্রেসের অভিমত প্রথমে জানতে চাইব। না না, একদমই না। তা কেন? কারণ এখানে আমাদের জায়গাটা, আমি আবার বলছি, এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার মাধ্যমে আমরা বিজেপির বিরোধিতা করছি, যে বিজেপির এই সাম্প্রদায়িকতার বিষ সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং আপনারা সব দর্শক সর্বদির কথাও শুনলো, এবং প্রত্যেক বিজেপির কথাই শুনছে। সুকান্ত মজুমদারের কথা, দিলীপ ঘোষের কথা রোজই শুনছে, শুভেন্দু অধিকারীর কথা, যারা ওনাদের জন্য আছে তারাই তারাও ওদের জন্যই থাকবে আর কি, এরম ব্যাপার। তা যাই হোক, এই হিন্দু মুসলিমের যে বিভাজন করছে এর বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে। আপনাদের মুখ্যমন্ত্রীরা তাহলে ওখানে গিয়ে কেন এই প্রতিবাদটা করছেন না, যে পন্থায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে? আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি এতদিন কেন বললেন যে নীতি আয়োগের বৈঠকে গিয়ে কি হবে? তাহলে আজকে হঠাৎ করে উনি নীতি আয়োগের বৈঠকে আজকে তাহলে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কেন? কংগ্রেসের এই প্রশ্নের কি উত্তর? আমি একটু আগেই আপনাদের বললাম যে নীতি আয়োগের বৈঠক যে কটা হয়েছে সে কটাতে তখন ছিল হচ্ছে মোদী সরকার, আর এখন হয়েছে এনডিএ সরকার। মোদী সরকারে কোনো কথাই মানা হতো না, সেখানে যাওয়ার কোনো মানে হয় না। আর এখন হচ্ছে ওই তো পরীক্ষা, এনডিএ সরকার হয়েছে, গিয়ে যদি দেখেন, এক মিনিট, এখন যদি গিয়ে দেখেন যে আগের মোদী সরকারের মতোই চলছে, তাহলে উনি বলে বেরিয়ে আসবেন। আমরা যখন বারংবার বলেছিলাম যে বাংলাকে বঞ্চিত করছে, তখন যখন আমরা বারংবার বলেছিলাম আপনারা যদি বাংলাকে সত্যি বঞ্চিত করে থাকে আপনারা কোর্টে যান। রাজস্থানে আমরা কোর্টে গেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দল বলেছিল তৃণমূল কংগ্রেসকে বঞ্চিত করা হচ্ছে, তারপর আজকে যাচ্ছে। একটাই উত্তর ওদের কাছে, এনডিএর জোট। আমি আসবো সিপিএম এর কাছে। আপনাদের দলের পক্ষ থেকে আপনাদের কেন্দ্রীয় কমিটির সদস্য পর্যন্ত বলছেন নরেন্দ্র মোদীকে তুষ্ট করতে যাচ্ছে, আর আপনি বলছেন যে এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন রাজ্যের স্বার্থে যাচ্ছেন। দুটো মতের মধ্যে একটা ফারাক রয়েছে। না, আমার অবস্থানটা আপনাকে পরিষ্কার করে বলি। সেটা হচ্ছে যে একটা জিনিস ভালো লাগছে, আমি এই বাণীব্রত বাবুর কথা শুনলাম, সেটা হচ্ছে এই যে যাচ্ছেন, এবার উনি অন্তত অনেকের মাঝে বসবেন। ওই একা একা বসে যে কী সব করে আসতেন, সেই সুযোগটা মনে হয় এবার আর উনি কাউকে দেবেন না। আগে সেটা ফেলেছে। এক, দুই, শুনুন, একটা পরিষ্কার করে বলি, আমি যাওয়াটা কেন সমর্থন করছি ব্যক্তিগতভাবে। আমরা তো আর আয়লার সময় রাজ্যকে টাকা দেবেন না বলে যে চিঠি দেওয়া কেন্দ্র সরকারকে, আমরা তো সেই অবস্থান নিতে পারি না কখনো। এই অবস্থান নেওয়া মনে হয় কখনো উচিতও না। বাংলার মানুষকে যদি ভালোবাসি তাহলে এই অবস্থানটা নেওয়া উচিত না। আমরা কি সেই আয়লার সময়ের মতন বলবো যে আপনারা টাকা দেবেন না? এই অবস্থানের পরিবর্তন হওয়াটা দরকার আছে, মানসিকতার পরিবর্তন হওয়াটা দরকার আছে। এই অ্যাপ্রোচ থেকে আমি বলেছি, গিয়ে যদি বাংলার কোনো এক মানুষের যদি উপকার হয়, টাকা আদায় করতে পারেন, দাবি আদায় করতে পারেন, তাহলে সেটাকে আমি সমর্থন করি ব্যক্তিগত। আমি আসবো বিজেপির কাছে। এখানে আমার একটা পার্টিকুলার প্রশ্ন হচ্ছে কি যে আপনারা একটা যেমন দেখতে পাচ্ছেন এই নীতি আয়োগের বৈঠকে যোগদানকে কেন্দ্র করে বিরোধী শিবিরের মধ্যে একটা মতানৈক্য রয়েছে, এটাকে বিজেপি কিভাবে দেখে? না না, দেখুন, ইন্ডিয়া জোট বলে কিছু নেই, কারণ নিজেদের মধ্যে কোনো সমন্বয় নেই। দুজন যাচ্ছে, ছজন যাচ্ছে না, ছজন আবার রেগে যাচ্ছেন। আবার এরা তখনই সরব হচ্ছে যখন ওরা কি পাচ্ছে না, এই তো মজবুত নয়, মজবুর সরকার। এটা হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। ওরাও খুব ভালো করে জানে। এই যে বললেন, দেখলেন বাণীদা বললেন যে এতদিন মানে মোদী সরকার ছিল, এখন এনডিএ সরকার। আগের দুবারও প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী গেছেন, বেশ করেছেন, কারণ নীতি আয়োগের বৈঠকে যাওয়াটা সঙ্গত। এবং যখন প্রথম দিন ডাকা হয়েছিল, যেদিনকে
প্রথম মুখ্যমন্ত্রী ৭১ জন যাবে। মন্ত্রী নিয়ে যখন তিনি বিজেপির প্রধানমন্ত্রী যখন জানতে যাচ্ছি তখনই ক্যাটেগরিক্যাল প্রশ্ন আপনাদের দলের পক্ষ থেকে, বিরোধী দলনেতা থেকে রাজ্য সভাপতি, আপনারা বারংবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন যেন এ রাজ্যে টাকা না দেওয়া হয়, কারণ এ রাজ্যে দুর্নীতি হয়। আজকে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গিয়ে রাজ্যের জন্য দাবি আদায় করতে যাচ্ছেন কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা হয়েছে বলে। আজকে বিজেপির বক্তব্য কি, বাংলা বিজেপি কি চায় যে রাজ্য কে টাকা দেওয়া হোক? না না, উনি দাবি করতে গেলেন, দেবেন কি দেবেন না সেটা তো কেন্দ্রীয় যারা রয়েছেন বাংলা বিজেপি কি চায়? বাংলা বিজেপি কি চায়? বাংলা বিজেপি চায় যে যদি সঠিকভাবে কাজ হয়, মানুষের জন্য কাজ হয়, তাহলে বলেছিলেন। আজকে কি মনে করেন যে টাকাটা দেওয়া উচিত? বাংলার উন্নয়নে আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেয়নি কেন তৃণমূল? এত যদি মানুষের প্রতি প্রেম, বাংলার উন্নয়নে টাকা দেওয়া উচিত কি উচিত না? 100 দিনের বাংলার উন্নয়নে 100 বার টাকা। আপনারা চান যে নীতি আয়োগের বৈঠকে গেলে মমতা যাতে টাকা না পান, তাই চান তো? গিয়ে দাবি রাখবেন, বিজেপি চায় যদি নীতি আয়োগের বৈঠকে হয় যান, তাহলে কেন্দ্র সেটা দেবে। কেন্দ্রীয় সরকার টাকা দেয়, তৃণমূল কিভাবে দেখছে? রাজ্য যদি রাজ্যের দাবি রাজ্য পেশ আমরা করবে। শুনলাম, আমি আপনার অবস্থান বুঝতে পেরেছি। প্রথমে একটুখানি কথা বলে নিই। এখানে এই যে জোট নিয়ে বলা হচ্ছে, এখানে অ্যালায়েন্স মানে হচ্ছে একটা চুক্তির বিনিময়ে সমর্থন, এই জায়গাটা হয়েছে। সেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে তার নীতি অনুযায়ী জোট দিয়ে আমি বলছি কালকে কি টাকা পাবেন বলে আশা রাখেন? না না, কখনোই আমরা আশা রাখি না, কারণ বাজেটেই তো দেখা গেছে যে কিভাবে বঞ্চিত করা হয়েছে বাংলাকে, এবং আমরা এই বারবার বলে বলেও টাকা পাইনি। তৃণমূল এখন বলছে যে তারা টাকা পাবে কিনা আশা করছে না এখনো পর্যন্ত। অঙ্কুরদা, ১৭৯১ কোটি টাকা আমরা বুঝতে পেরেছি, আপনি এখন হিসাব দিচ্ছেন, কিন্তু আমরা এই হিসাবটা অন্তত খুব স্পষ্ট, বিজেপি চায় না অন্তত এ বাংলায় টাকা আসুক। দেখা যাক আগামীকাল নীতি আয়োগের বৈঠকে শেষ পর্যন্ত কি ঘোষণা হয়। আমাদের সঙ্গে ছিলেন সর্বরী মুখোপাধ্যায়, বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা বিশ্বাস, আশিস কুমার দাস। আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।